এখানে বলছে ABC একটা ত্রিভুজ। ABC ত্রিভুজে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, এটা হচ্ছে D। তারপরে ওই বাহুর উপর অঙ্কিত লম্ব DE। তারপরে C থেকে AB বাহুর উপর অঙ্কিত লম্ব F ও বিন্দুতে সেট করে, এই কথা বলছে। আমাদেরকে সমান করতে বলছে OF ইনটু OD BU ইনটু OE সমান CU ইনটু কত OF। এটা তাহলে বিশেষ নির্বাচন পর্যন্ত করবো তোমরা। আমরা প্রমাণটা পরে তুললো, স্যারের আগে বুঝায় এ প্রমাণ ত্রিভুজ। আমি এখন এই দুটা ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ DOF আর ত্রিভুজ COE। COE এই দুটা ত্রিভুজের মধ্যে সদৃশকোণী ত্রিভুজ প্রমাণ করব। সদৃশকোণ দেখো, এটার এই কোণ 90 ডিগ্রি, এটার এই কোণ 90 ডিগ্রি। তাহলে কোণ এই ত্রিভুজের এই কোণটা BFO, ওইটার হচ্ছে কত CEO, পাশে লিখব সমকোণ। এরপরে এটার এই কোণ সমান এটার এই কোণ, বিপরীত কোণ বলে। কোণ BOF সমান সমান কোণ COF। বিপরীত কোণ। এরপরে অবশিষ্ট কোণ কোনটা থাকে? এইটা, এই কোণ। এই কোণের নাম হচ্ছে OBF। আর থাকে কোণ এটা অবশিষ্ট কোণ OCE। তাহলে সুতরাং ত্রিভুজ BOF ও ত্রিভুজ COF সদৃশ। সদৃশ যদি হয়, আমাদের প্রমাণে এই ত্রিভুজের এই দুইটা বাহু আছে। আমাদের প্রমাণে ত্রিভুজের এই দুইটা বাহু, তিন কোণ বাহু OB বাহু আছে আর OF বাহু আছে, এই দুইটা বাহু মিলাব। তো OB এর সাথে ওই ত্রিভুজের কোন বাহু মিলে, OB এর সাথে ওই ত্রিভুজের কোন বাহু মিলে বুঝবো কিভাবে? এখানে OB হইছে এই ত্রিভুজের অতিভুজ, আর এই ত্রিভুজের অতিভুজ KOC। তারপরে এই ত্রিভুজের OF এর সাথে মিলবে ওই ত্রিভুজের OE। আবার আর গুণন করো। সুতরাং OB ইনটু OE সমান সমান OC ইনটু OF। ইয়া দরকার তো, AO আর OD দরকার তো, এই জন্য কি করব? এই দুটো ত্রিভুজ নিতে পারি, এই দুটোও নিতে পারি। দেখো বাকি এইটা এটাও নিতে পারি, এটাও নিতে পারি, যে কোনো দুটো নিতে হবে। আবার ত্রিভুজ BOD ও ত্রিভুজ AOE এত এক। ফাইজা সালাক আছে, এমবি নষ্ট করে না, একটু পরে জয়েন করে। আবার মানসুরাত আবার বলে দিবা। দেখ এবার এই দুটো ত্রিভুজের মধ্যে কোণ মিলায়। এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি। কোণ ODA ODB সমান ওই ত্রিভুজের এটা 90 ডিগ্রি, ওইটা হচ্ছে OEA সমকোণ।
তারপরে আসো এইটা বিপ্রতীপ কোণ, এটা কোণ বিওডি সমান সমান কোণ এ ও ই বিপ্রতীপ। এবার অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ এটা কি থাকে, এটা ওবিডি অবশিষ্ট ওইটার কি থাকে এক কোণটা ও এ ই। আসলে আমি তো এটার মধ্যে সরাসরি সদৃশ লিখছি, সরাসরি সদৃশ লেখা যায় না, সুতরাং ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ এ ও ই সদৃশ কোণী ও সদৃশ। একটু টাইটেলটা লাগাই দিব। না আমি ইয়ারফোন দিছি। হ্যাঁ, তাহলে এই ত্রিভুজের দুটোটা বাহু আগে লিখে ফেলি। এ ও বি সমান সমান ওডি উপরে, এটার ওবির সাথে ওটার মিলবে ও এ, আর এটার ওডির সাথে ওটার মিলবে ও ই। এবার আর গুণন করো, আর গুণন করলে কি হবে, ওবি ওই ও গুণ ওডি, এটা 2 নং। এরপরে 1 নং ও 2 নং হতে আমরা কি লিখতে পারি, দেখো এখানে ওবি ওই সমান হচ্ছে এটা, এখানে ওবি ওই সমান হচ্ছে এটা, তার মানে তিন গুণ সমান ও এ গুণ ওডি, ওবি ওই সমান সমান হচ্ছে কত, ওসি 2f প্রমাণিত। দশ নাম্বার, 10 নাম্বার বলছে কি একই ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুটি জাত। তাহলে আমরা অর্ধবৃত্ত আঁকতে দেব। তো এই অর্ধবৃত্ত আঁকলাম, এ বি অর্ধবৃত্ত, এর মধ্যে দুইটা যা, একটা হইছে এসি যা আর একটা হইছে বিডি যা, পরস্পর পি বিন্দুতে সেট করে। তো এই প্রমাণ করতে হবে যে কি, যেটা বলছি সেটা প্রমাণটা কি করতে হবে, এ বি স্কয়ার সমান সমান এ বি আর এসি ইনটু সিপি, এসি ইনটু এফি যোগ বিডি ইনটু বিপি। অঙ্ক এ কমা ডি, তারপরে সে বি কমা সি ও সি কমা ডি যোগ করি। এটা প্রমাণটা একটু মনোযোগ দিয়ে একবারে শেষ করবা। এখানে দুইটা ত্রিভুজ আছে, একটা এই দুইটা ত্রিভুজ নিব, এই দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে এফ বি বি আর একটা ত্রিভুজ হচ্ছে সি পি ডি। এর তো দুইটা ত্রিভুজের মধ্যে
কে কে সমান দেখো, এই কোণ সমান এই কোণ বিপ্রতীপ কোণ বলে। কোণ এপিবি সমান সমান কোণ সিপিডি, বিপ্রতীপ। এরপর এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণ সমান। কিভাবে সমান? কারণ তারা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। দেখো দুইটা কোণ অর্ধবৃত্তস্থ কোণ। না না না, দেখো এই দুইটা কোণ সমান। কিভাবে? একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ। দেখো বিসি চাপ, তো এই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ দেখে আর দুইটা কোণ সমান। তাহলে কোণ এটাকে লেখা যাবে বিএফপি সমান সিবিপি। সাইড নোটে লিখে দেব একই চাপ। আসসালামু আলাইকুম। জি ভালো। আচ্ছা দাঁড়ান, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, রাখি, আমি জিজ্ঞেস করছি। দেখো একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এই আবার একই ভাবে কি এই কোণ সমান এই কোণ, কারণ তারা কি একই চাপ কার উপর দণ্ডায়মান? এড এর উপর দণ্ডায়মান। এডিপি সমান সমান কোণ পিসিডি। এটা হলো একই চাপ কার উপর? এডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। দেখো এটা। এবার দেখো তিনটা কোণ, দুটা ত্রিভুজের তিনটা কোণ সমান থেকে আমরা কি লিখতে পারি? সুতরাং ত্রিভুজ এপিবি ও ত্রিভুজ সিপিডি সদৃশ কোণিক ও সদৃশ। সদৃশ কোণী ও সদৃশ যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? এই ত্রিভুজের দুইটা বাহু লিখব, এফপি লাগবে আর বিপি। এরপরে তাহলে এই ত্রিভুজের এফ এর সাথে ওই ত্রিভুজের কি মিলবে? এই ত্রিভুজের এফ এর সাথে ওই ত্রিভুজের কি মিলবে? এফ এর বিপরীত কোণ বি না? এই বি কোণ সমান সি কোণ, তো সি কোণের বিপরীত বাহু হচ্ছে ডিপি। তাহলে এফ এর সাথে মিলবে ডিপি, আর বিপি এর সাথে মিলবে কে? ডিপি এর বিপরীত কোণ হচ্ছে এইটা, এটা সমান এটা, তো তাহলে এটার বিপরীত কোণ হচ্ছে সিপি। সিপি মিলবে। আর গুণন করো, এফপি গুণ সিপি সমান সমান বিপি গুণ এডিপি। এর যোগ করব, এটা হচ্ছে প্রমাণের একটা কৌশল। এপি ইনটু সিপি প্লাস এপি স্কয়ার, বিপি ইনটু ডিপি প্লাস এপি স্কয়ার। সাইড নোট লিখো, উভয় পক্ষে এপি স্কয়ার যোগ করে লিখুন। এখন সবাই বন্ধ করো। এবার এখান থেকে এপি কমন নিব। এপি কমন নিলে হয় সিপি যোগ এপি সমান এই বিপি ইনটু ডিপি। এবার এখানকার এপি স্কয়ারকে কি লিখবো? দেখো
এই দেখো এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এবি হইছে ব্যাস, এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা ব্যাস, তাহলে এটা হচ্ছে সমকোণ। এটা যদি সমকোণ হয় এফি হচ্ছে ত্রিভুজ। তো এফি ও ত্রিভুজের পরিবর্তে কি লেখা যায়? লেখা যায় এডি স্কয়ার যোগ পিডি স্কয়ার। স্যার আবার বুঝাই বলি, এইখানে এডিপি এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ এখানে এডিপিটা হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ, এইটা ব্যাস আর এটা অর্ধবৃত্তস্থ কোণ, এই জন্য সমান। আর সমকোণী ত্রিভুজ এটা, তো সমকোণী ত্রিভুজ হলে এফিটা হচ্ছে এখানে অত্রিভুজ, আর এডি আর পিডি একটা লম্ব আর একটা ভূমি, তাহলে অত্রিভুজ সমান সমান হচ্ছে বাকি দুইটার বর্গ সমষ্টি। আমরা সাইড নোটে এখানে কি হবে, যেহেতু এস পিডি সমকোণী এবং এডিপি সমকোণ, এটা লিখলাম। তারপর এফি সিপি আর এফ, সিপি আর এফি যোগ করলে হয় এসি, সিপি আর এটা যোগ করলে হয় এসি। এবার পিডি টারে এটার সাথে নিয়ে আসি, অথবা এডি স্কয়ারটা আগে লিখি, এই এডি স্কয়ার যোগ বিপি ইনটু সিডি প্লাস সিডি স্কয়ার। এডি স্কয়ার থাকবে, এইখান থেকে সিডিটা কমন নিব, পিডি কমন নিলে হয় বিপি যোগ পিডি, এডি স্কয়ার যোগ বিপি আর পিডি এর যোগ করলে কি হয়, বিপি আর পিডি এর যোগ করলে হয় পিডি। এতটুকু তুলো। এরপর এটা কিন্তু লিখবে তোমরা, এফি ইনটু এসি সমান এডি স্কয়ারের পরিবর্তে কি লেখা যায় দেখো, এই এডিটা এইটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজটাকে নিচে দিয়ে সাইড করতে লিখো, ত্রিভুজ এ বি ডি এ সমকোণী এবং কোণ এডিবি সমকোণ। সমকোণ যদি হয়, এই সমকোণের কারণে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ হচ্ছে এখানে এবি, তাহলে এবি স্কয়ার সমান সমান এডি স্কয়ার প্লাস হইব বিডি স্কয়ার। ওইটার আলোকে আমরা কি করতে পারি, এখন এই এডি স্কয়ারের জায়গায় লিখতে পারি এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার প্লাস সিডি ইনটু ডিডি। দেখো তাহলে কি করতে পারি, তাহলে এডি স্কয়ার জায়গা কি লিখতে পারি, ওই বিডি স্কয়ারটাকে এদিকে নিয়ে না সরাসরি এখান থেকে বলতে পারি। এরপরে যেটা লিখবো এফি ইনটু এসি সমান এবি স্কয়ার। দেখো অনেক সময় তোমরা করতে গেলে বিডি স্কয়ারটা যদি ওইদিকেও থাকে, বিডি স্কয়ারটা সামনে নিয়ে আসবা,
সামনে নিয়ে এসে কমন নিবা, এই মাইনাস বিডি কমন যায়। মাইনাস বিডিটা যদি কমন যায় তাহলে লেখা যায় বিডি মাইনাস সিডি, এটি এপি ইনটু এসি সমান এবি স্কয়ার মাইনাস বিডি। বিডি থেকে ফিডি চলে গেলে থাকে কত ডিপি বা হ্যাঁ ডিপি। তাহলে হয়ে গেছে তো আমাদের প্রমাণ। এবি স্কয়ার এদিকে নিয়ে আসবো, চিহ্ন পরিবর্তন করব না। এবি স্কয়ার এদিকে আনবো, চিহ্ন পরিবর্তন করব না। এটাকে ওই দিকে নিব, তাও চিহ্ন পরিবর্তন করব না, কিন্তু যেটা থাকে সেটা চিহ্ন পরিবর্তন করব। আর বোর্ড কই? বলো। হ্যাঁ প্রমাণ। স্যার হ্যাঁ স্যার এবি ইনটু এসি ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি ইনটু পিডি প্লাস পিডি স্কয়ার, এটা কিভাবে হলো? এটার কথা। স্যার উপরেরটাও এটাও। আচ্ছা এবার একেবারে উপরের থেকে আমি আসি, পুরোটা প্রমাণ দেখো। আমরা উভয় পক্ষে এপি স্কয়ার যোগ করছি, এটা হচ্ছে প্রমাণের কৌশল, মনে রাখবা উভয় পক্ষে যে এপি স্কয়ার যোগ করতে হবে। এটা যোগ করার পরে যেই দিকের মধ্যে এপিটা থাকবে সেইখানে এপি কমন নিবা, আর অপর পাশে এপি স্কয়ার যেটা থাকবে ওটাকে কি করবা, সূত্র প্রয়োগ করবা। এরকম সূত্র প্রয়োগ করলাম, এপি কমন নেওয়ার পর এখানে সিপি যোগ এপি, সিপি যোগ এপি হয় কি এসি, লিখলাম এসি। এবার এইখানকার কি হইব, এখানকার ওই ডিপি আর মানে পিডি আর পিডি, তো এই পিডি পিডি মিলানোর জন্য একসাথে নিয়ে গেছে, আর এড স্কেলটা আগে আনছি। এরপরে কি করছি, পিডি কমন নিছে এখান থেকে। পিডি কমন নেওয়ার পরে যেটা হইছে বিপি যোগ পিডি, বিপি যোগ পিডি, তাহলে হয় বিডি, লিখলাম বিডি। কমানে তো আমাদের এড স্কয়ার নাই, এড স্কয়ার না থাকার কারণে এড স্কয়ার এটা। তখন আমরা কি করছি, এড যেহেতু এখানে, তাহলে আমরা পুরো সমকোণী ত্রিভুজ নিছি, কারণ এড বাদ তো আমরা এই ছোটটা নিছি, আবার বড়টা নিলাম। বড়টা নিলে আমাদের লাভটা হইছে কি, ওই যে প্রমাণের মধ্যে এবি আছে এইটা চলে আসে, এই জন্য বড়টা নিয়ে গেছি। ত্রিভুজ কি করছি, এটা কিন্তু ডি, তাহলে ডি মাঝে মাঝে গোল হয়ে যায়। এই এবিডি সমকোণী ত্রিভুজ এবিডি সমকোণী এবং এডিবি সমকোণ, তখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ও ত্রিভুজ স্কয়ার সমান অন্য বাহু দুটো স্কয়ারের যোগফল। হ্যাঁ এরপরে আসো, তারপর এটা করলাম। এবার এখান থেকে পিডি তারপরে মান বসাইছি, কোনটার মান এই এড স্কয়ার এর মান এখান থেকে কনভার্ট করে লিখছি, এড স্কয়ার জায়গা কি হবে, এব স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, লেখা শেষ। এবার এটা তো ঠিক আছে, এব স্কয়ার প্রমাণ আছে, কিন্তু বাকি এই দুটো পুরাটা নাই প্রমাণে। তখন আমরা কি করছি, এখান থেকে মাইনাস বিডি কমন নিলাম, কমন দেওয়াতে বিডি মাইনাস পিডি। এবার বিডি এ বিডি মাইনাস পিডি হইলে হয় বিপি, তাহলে বিপি লিখে ফেললাম। হ্যাঁ বিপি কই, আবার বলে সরি, বিডি মাইনাস পিডির পরিবর্তে এখানে কি হইব, বিডি, এই বিডি লিখলাম। এখানে বেজালটা কি হইছে, ধরো একটু একটা করো, বিডি কমন নিছে, তাহলে বিডি মাইনাস পিডি, তাহলে হইব বিপি।
এটা হবে বিপি, বিডি মাইনাস পিডি হচ্ছে কত বিপি। এবার কি প্রমাণের জন্য প্রমাণটা স্কেলের দিকে এই দিকে নিয়ে আসলাম, চিহ্ন পরিবর্তন করি নাই, এটারও ওইদিকে নিয়ে গেছি, চিহ্ন পরিবর্তন করি নাই, কিন্তু যেটা থাকবে এটা চিহ্নটা পরিবর্তন হবে। এই শেষ প্রমাণ। তাহলে ত্রিভুজটি আঁকতে বলছে, তাহলে আমাদের এই তিনটা আঁকতে হবে। হ্যাঁ, তোমরা একটা করো, এখন বসে আঁকা তো সম্ভব না, তোমরা কিভাবে আঁকতেছি এটা দেখো আর খাতার মধ্যে ইয়া করে নাও। তো যে কোনো রশ্মি নিব, নেওয়ার পরে আমরা কি করব, এইখানে কোণটা আঁকবো, এই কোণের মাপ নিয়ে এইখানে কোণ আঁকবো। এরপরে উচ্চতা বলছে, তো উচ্চতার জন্য আমরা কি করতে হবে, এখানে 90 ডিগ্রি আঁকতে হবে। উচ্চতার কারণে এখানে লম্ব আঁকবো। উচ্চতাটা বেশি নিব না, উচ্চতাটা একটু কম নিব, এইখান থেকে কাটবো, এইভাবে কাটা যায়, এখান থেকে কাটা এখানে কাটা নিবা, কতটুকু নিছো তুমি। তাহলে উচ্চতা নিলাম, উচ্চতা নেওয়ার পরে এই 90 ডিগ্রি কোণের মাপটা নিয়া, কোন মাপটা, এই 90 ডিগ্রি কোণের মাপটা নিয়া, মানে ব্যাসার্ধ নিয়া বৃত্তচাপ আঁকলাম, তারপরে 90 ডিগ্রি মাপটা নিয়ে এখানে কাটবো, কাটার পরে এভাবে টান দেবো, এই রেখাটা হয়েছে এটা সমান্তরাল। এবার মধ্যমার ব্যাপারে একটু কথা আছে, যদি মান দেওয়া না থাকে তাহলে তোমাদের কাজ হচ্ছে এইখানে কম্পাস কাঁটাটা রেখে এইদিকে কাটবা, এইভাবে এখানে কম্পাস কাঁটা রেখে এইভাবে কাটবা, এই কাটার পরে এই মধ্যমা থেকে কাইটা নিবা, আর যতটুকু আঁকছো এখানে এতটুকু এই মধ্যমাটা থেকে কাইটা নিবা, তাহলে এটা হচ্ছে মধ্যমা। যদি এটা এ হয়, এটা বি, মনে করো এটা ডি হচ্ছে মধ্যমা। এ বি ডি ত্রিভুজ কিন্তু হয় নাই, এই এডি যদি মধ্যমা হয়, বিডি হইছে ভূমির অর্ধেক আঁকছি, বিডি কি আঁকছি, ভূমির অর্ধেক। এবার কি করতে হবে, সারা তো জায়গা নাই, এই বিডি এর সমান করে, কার সমান করে, বিডি এর সমান করে এই জায়গাটা কাটবা, বিডি এর সমান করে এই জায়গাটা কাটা নিবা, কাটার পরে সি বিন্দু পাইবা, এবার এস এ যোগ করবা, তাহলে ত্রিভুজ হবে কত, এ বি সি। দেখো কি করছি, প্রথম যে কোনো রশ্মি বড় করে, আচ্ছা তাহলে দেখবার এটা আঁকছি, আরেকবার বুঝাই পুরোটা। যে কোনো রশ্মি বি ই নিলাম, কোণ দেওয়া আছে, কোণটা এঁকে ফেললাম, তারপরে উচ্চতার জন্য লম্ব লাগবে, লম্ব আঁকলাম, এবার উচ্চতা সমান করে এখানে কাটলাম, কাটার পরে এইখানে 90 ডিগ্রি কোণের মাপ নিয়ে, 90 ডিগ্রি কোণের মাপ নিয়ে এইখানে কোণ আঁকবো, তখন হইব এটা সমান্তরাল, এটা এই বিন্দুকে সেট করছে, যেটাকে এটাকে এ দিলাম। এবার মধ্যমার মাপ নিয়ে অথবা নিজে থেকে মাপ নিয়ে এরকম কাটলাম, এই টান দিলাম, এটা বি মধ্যমা পাইলাম।
এবার বিডি এর সমান করে এদিক থেকে কাটবো, এই বিডি এর সমান করে। বিডি এর সমান করে কাটলাম, এটাকে মনে করো সি, ই তো হইছে বাহিরে, তাহলে হইছে সি, তারপরে এস সি যোগ করব, তাহলে হয়ে গেছে। এইভাবে তোমরা এই সম্পাদ্যটা অঙ্কন করবা। আগামী ক্লাসে এসডব্লিউ দেখো সম্পাদ্যটা। এরপরে আসো মিস্টার পদার্থবিজ্ঞান। ষষ্ঠ অধ্যায়। তাহলে ষষ্ঠ অধ্যায় আমরা কঠিন পদার্থের প্রসারণ আমরা কমপ্লিট করলাম। এরপরে আছে আমাদের তরল পদার্থের প্রসারণ। তরল পদার্থকে প্রসারণ করতে গেলে তরল পদার্থকে কিন্তু পাত্রে রেখে প্রসারণ করা লাগে, কারণ তরল পদার্থকে সরাসরি তাপ দেওয়া সম্ভব হয় না। এই জন্য তরল পদার্থকে তাপ দিলে প্রথমে তরল পদার্থের পাত্রে, যে পাত্রে রাখা হয় সেই পাত্রটা প্রসারণ হয়। এরপরে প্রসারণ হয় কি, আস্তে আস্তে তরল পদার্থ প্রসারণ ঘটে। তো মনে করো একটা পাত্রে তরল পদার্থ রাখা আছে, রাখা মানে থামিয়ে রাখা আছে। মনে করো রাখা আমরা কি করলাম, একটা দাগ দিয়ে দিলাম, এরপরে তাপ দিলাম। তাপ দিলে তাপ দিলে কি হবে, পাত্রটা প্রসারণ হবে। তুমি যদি সার্বক্ষণিক এর দিকে তাকায় থাকো, দেখবে যে পাত্র প্রসারণ হয়। পাত্র প্রসারণ কিভাবে বুঝবা, দেখবে যে কি পানি আস্তে আস্তে এর থেকে নামতেছে, আস্তে 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 নামতেছে, নাইমা একটা পর্যায়ে মনে করো বি পর্যন্ত নাইমা আর নামে না। তার আবার বুঝাই বলি, তুমি যদি একটা পাত্রে পানি নিয়ে যদি আমরা দাগ দাও, অবশ্যই এটা কাঁচের পাত্র হওয়া লাগবে। কাঁচের পাত্রের মধ্যে আমরা তাপ দিলে আস্তে আস্তে কি হইব, পানিটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। কেন নামবে নিচের দিকে, কারণ হচ্ছে কি তাপ প্রথম পাত্রটা গ্রহণ করবে এবং আস্তে আস্তে প্রসারিত হবে। প্রসারিত হওয়ার কারণে জায়গা বড় হয়ে গেছে, তো এই জন্য পানি নিচের দিকে নামে আসছে। একটা সময় আর নিচের দিকে নামবে না। এর অর্থ হচ্ছে কি, পাত্রের প্রসারণটা কমপ্লিট হয়ে গেছে, পাত্রের প্রসারণ শেষ। এরপরে দেখবা যে কি আস্তে 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 আবার পানি আবার বাড়তেছে, বাড়তে 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 একটা সময় আসবে সি। এই সি পর্যন্ত আসবে, সি পর্যন্ত আইসা দেখবে যে আর বাড়ে না। তাহলে আমরা দুটা ঘটনা একবার দেখো, তরল পদার্থ কমতেছে, কমতে কমতে থাইমা যাইব, থাইমা এবার বাড়তে থাকবে, বাইরে আগের জায়গা না যে আরো একটু উপর দিয়ে গিয়ে থেমে যাবে। এই ঘটনাটি কেন হলো, প্রথম হইছে পাত্র প্রসারণের দিকে জায়গা বড় হইছে, পানি নিচের দিকে নেমে আসছে। এর পরবর্তী কি হইব, পাত্র আর প্রসারণ হবে না, কারণ এটা থেমে গেছে। প্রসারণ না হয় আবার ভিতরে যে তরল পদার্থ আছে এটা প্রসারণ হবে। প্রসারণ হইতে হইতে বি থেকে এতে, এরপরে সিতে যাবে। সিতে যাওয়ার পরে আর কোনো উচ্চতা বাড়বে না। কেন, কারণ হচ্ছে প্রসারণ শেষ। প্রত্যেকটা পদার্থের একটা নির্দিষ্ট প্রসারণ আছে, এরপরে আর প্রসারণ হয় না। প্রসারণ না হয়ে সে কি করে, তাপ গ্রহণ করতে থাকবে, গ্রহণ করতে করতে একটা পর্যায়ে গিয়ে অবস্থার পরিবর্তন করবে, অবস্থার পরিবর্তনের জন্য প্রিপারেশন নেবে। যেমন পাত্র তাপ গ্রহণ করতে করতে কি হয়েছে, প্রসারণ হয়েছে, থামে গেছে, তারপরও কিন্তু তাপ গ্রহণ করবে, কিন্তু তার আয়তন আর বাড়বে না, কিন্তু তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়িয়ে সে কি করবে,
সেই কঠিন পদার্থ আসলে তরল পদার্থ হওয়ার জন্য আস্তে আস্তে ওই দিকে অগ্রসর হবে। আর তরল পদার্থ এটা তাপ গ্রহণ করে করতে করতে শীতে যাবে, শীতে গিয়ে আর প্রসারণ হবে না। প্রসারণ না হয়ে সে কি করবে, জলীয় বাষ্প হওয়ার জন্য এবার তাপ গ্রহণ করার জন্য প্রস্তুত হতে থাকবে। তো যাক, এইখানে আমাদের তিনটা অবস্থা। একটা অবস্থা হচ্ছে এবি, আরেকটা অবস্থা হচ্ছে এসি, আরেকটা অবস্থা হচ্ছে বিসি। এখানে তিনটা ঘটনা, একটা হচ্ছে এবি, আরেকটা হচ্ছে এসি, আরেকটা হচ্ছে বিসি। এবিটা কি? এবি হচ্ছে পাত্রের প্রসারণ। এসিটা কি? এসিটা হচ্ছে এরকম, তুমি কি করে, আমরা এতদিন জানতাম মানে যারা পদার্থবিজ্ঞান পড়ো নাই এই অংশটা, তারা জানতে যে কি পানিকে গরম করতে গেলে পানি যদি এ পর্যন্ত থাকে, তাপ দিলে এটা সি পর্যন্ত যায়, তাহলে এটাকে বলা হয় আপাত প্রসারণ। আপাত প্রসারণ মানে হচ্ছে মনে করা প্রসারণ আর কি। এরপরে দেখো, কিন্তু তুমি যদি গবেষণা করো, একটু আগে স্যারে যেটা বুঝাইছি, বি থেকে সি, তার মানে এটা কি হয়েছে, বি থেকে সি পুরাটা পানি বাড়ছে। পানি এই পুরাটা বাড়ছে কি, পানি বাড়ছে, তাহলে এটা হচ্ছে পানির প্রকৃত প্রসারণ। এটা হচ্ছে তরলের, এটাও তরলের, এটা হচ্ছে এস এস আপাত প্রসারণকার তরলের, আর বিশেষ প্রকৃত প্রসারণ হচ্ছে কি, তরলের। তো এই প্রকৃত প্রসারণ কাকে বলে? তরলকে পাত্রে না রেখে যদি তাপ দেওয়া সম্ভব হইতো, তাহলে যেই প্রসারণ করত তাকে প্রকৃত প্রসারণ বলে। এটা একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা আছে, তরল পদার্থকে পাত্রে রেখে তাপ প্রয়োগ করলে পাত্রের প্রসারণ বিবেচনা করে, পাত্রের প্রসারণ বিবেচনা মানে পাত্র যে প্রসারণ হচ্ছে আমরা জানি, পাত্রের প্রসারণ বিবেচনা করলে তরলের যে প্রসারণ ঘটে তাকে বলা হয় প্রকৃত প্রসারণ। আর পাত্রের প্রসারণ বিবেচনা না করলে তরলে যে প্রসারণ হবে সেই প্রসারণটা হবে কি, আপাত প্রসারণ। তাহলে এখান থেকে প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণের সংজ্ঞাটা তোমরা করে ফেলবা। এবার আসো আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চলে যাই। এটার একটা সৃজনশীল আছে, এটা পরে বুঝে দিব, আগামী প্রাইভেটে ফিজিক্সে ধরবো প্রথম থেকে। এরপরে আসো গ্যাসীয় পদার্থে, তোমাদের বইয়ে একটা চিত্র আছে, এইভাবে দেওয়া আছে, এখানে একটা বস্তু দিয়ে দিছে, এখানে যে গ্যাসীয় পদার্থ, এটা একটা বস্তু মানে হচ্ছে কি, এটা একটা বল, এই বলের কারণে একটা চাপ সৃষ্টি হয়েছে। এখন এই চাপ সম্পর্কে একটা সূত্র আছে, পিভি ইকুয়াল এন আর টি। এটা হচ্ছে আদর্শ গ্যাসের চাপ সূত্র, আদর্শ গ্যাসের চাপের সূত্র। এখানে পি হইছে চাপ, বি হইছে আয়তন, এন হইছে মূল সংখ্যা, আর হইছে গ্যাস ধ্রুবক, আর টি হইছে তাপমাত্রা। এখন মনে করো এটার তাপমাত্রা হচ্ছে T1, তাহলে T1, আয়তন হচ্ছে কত, B1। এখানে যেহেতু এই বস্তুটা যদি না সরায় চাপটা একই থাকবে, এই বস্তুটা যদি একই দিই তাহলে চাপ একই থাকবে, তখন সূত্রটা হইব কত, P1 B1, আরে P চাপ একই থাকলে P1 B1 সমান n, মোল সংখ্যা তো পরিবর্তন হবে না, মোল সংখ্যা যা আছে তাই থাকবে n, গ্যাস ধ্রুবক একই থাকবে, তাপমাত্রা T1 মনে করো। এবার যখন তাপ প্রয়োগ করব আয়তন বাড়বে, তার চাপ আয়তন বাড়বে কিন্তু চাপ একই থাকবে। চাপ একই থাকবে কেন? কারণ আমি বস্তুটা সরাই নাই, সেই একই রকম চাপ দিতে পারবে, চাপ একই থাকবে, এই জন্য হবে পি,
আয়তনটা বেড়ে যাবে তখন মানে পরিবর্তন হবে B2। মূল সংখ্যা কোনো পরিবর্তন হবে না, যতগুলা মূল যত মূল নিচে তত মূলে থাকবে, গ্যাসের ধ্রুবক ঠিক থাকবে এই P2। তাহলে আমরা গ্যাসের এটা হইছে 1 নং, এটা হইছে 2 নং। আমরা জানি কি গ্যাসের আয়তন প্রসারণ সহগ বিটা পি, এটা হইছে গ্যাসের আয়তন প্রসারণ সহগ বিটা পি সমান সমান জানি B2 B1 এই B1 T2 T1। আয়তন প্রসারণ করব ওই সূত্রটাই, কঠিন পদার্থের সূত্রটা এখানে প্রয়োগ হয়েছে। এবার আমরা প্রমাণ করব, ওইখানে দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ সহগটা ধ্রুবক ছিল। এখন আমরা যেটা প্রমাণ করতে যাচ্ছি সেটা হচ্ছে কি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণটা কি ধ্রুবক কিনা সেটা প্রমাণ করব। তাহলে এখন 2 নং থেকে 1 নং বিয়োগ করব। 2 বিয়োগ 1 বিয়োগ করলে সরাসরি কমন নিয়ে আনি B2 B1 n r T2 T1। আমরা কিন্তু এটার একটা জিনিস প্রমাণ করতে চাইতেছি। তো B2 B1 এর নিচে আমরা প্রথম একটা আচ্ছা ধরো এটার আগে আমরা কি B2 B1 এর নিচে এই B1 টা আনবো। B1 আনতে গেলে কি করতে হবে, এটার উভয় পক্ষকে 1 নং দ্বারা ভাগ করব। 1 নং দ্বারা যদি আমরা ভাগ করি কি হয়, P এ কাটা যায়। দেখো এখানে P এ কাটা যায়, B1 থাকে, তাহলে B2 B1 হলো। আর এইখানে যদি ভাগ করি n r T1, তাহলে কি হলো nr আর nr এ কাটা গেল। সাইড নোট লিখবা 1 নং দ্বারা ভাগ করে। পুরো কিন্তু বলছে লেফট হ্যান্ড সাইড কে এত দ্বারা রাইট হ্যান্ড সাইড কে এত দ্বারা লিখছে, তোমরা লিখবা 1 নং দ্বারা ভাগ করে। P এ কাটা যায়, B2 B1 তারপরে B1 সমান n এ কাটা যায়, r এ কাটা যায়, কাটা গেলে হবে T2 আচ্ছা T2 T1 আর নিচে T1। এরপরে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে B2 B1 এটাও এটা নিচে নিয়ে আসি, B1 T2 T1 ওইদিকে থাকবে 1/T1। কেন ওইদিকে নিয়ে আসছি, ওই যে এই বিটা পি এর মানটা বসানোর জন্য, T2 T1 কে এদিকে নিয়ে আসছি ওই মানটা বসানোর জন্য। ওই এটার মানটা হচ্ছে কত, বিটা পি সমান সমান 1/T1। তাহলে এটা দ্বারা কি দাঁড়াইলো, গ্যাসের আয়তন প্রসারণ সহগ ধ্রুবক না, সেটা হবে আদি তাপমাত্রার উপর নির্ভরশীল। আদি তাপমাত্রা যদি বেশি হয় তাহলে ধ্রুবকের মান হবে কম, আদি তাপমাত্রা কম হলে প্রসারণ সহগ হইব কি বেশি। এটা বেশি হলে এটা কম হলে এটা কম হবে, এটা কম হলে এটা বেশি হবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক। তাহলে আমরা প্রমাণ করলাম কি গ্যাসের আয়তন কঠিন পদার্থের আয়তন প্রসারণ সহগ হইছে ধ্রুবক, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ সহগ ধ্রুবক নয়। হ্যাঁ বইয়ের মধ্যে আছে প্রমাণ, এটা লেখা লাগবে না। স্যার 1/t টা কিভাবে হইছে? এটা 1/t V2 B1 এর পাশে তো 1/t কিভাবে আসছে এটা, স্যার এইখানে T2 T1 এটা আছে না, এটারে নিচে নিয়ে আসছে, মানে উভয় পক্ষকে ধরতে পারো এটা দ্বারা ভাগ করে, T2 T1 দ্বারা ভাগ করে। এখন মাথায় ঢুকবে কিভাবে, এটা হচ্ছে ভাগ করে ওই যে আমরা এইটাকে এই জায়গাটাকে বানাবো এটার মতো বানাতে গেলে এখানে T2 T1 লাগে না,
এই জন্য উভয় পক্ষে T2 - T1 দ্বারা ভাগ করলে এখানে এটা হয় আর ওইখান থেকে এটা বাদ যায়। দেখো পানি কিন্তু জলীয় বাষ্প হয় দুই ভাবে, একটা হচ্ছে স্ফুটনের মাধ্যমে আর একটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে। স্ফুটন কি? যেটা স্ফুটনাঙ্কে গিয়ে ফুটে জলীয় বাষ্প হয় সেটা হচ্ছে স্ফুটন। আর একটা হচ্ছে বাষ্পায়ন। বাষ্পায়ন হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে যেটা বাষ্পে পরিণত হয় সেটা হচ্ছে বাষ্পায়ন। অর্থাৎ আমরা যে কাপড় চোপড় শুকায়, নদী নালা খাল বিলের পানি যে শুকায় জলীয় বাষ্প হয় এটা হচ্ছে বাষ্পায়ন। এখন এই বাষ্পায়ন কিছু কিছু জিনিসের উপর নির্ভরশীল, এই জায়গাটা মুখস্থ করতে হবে। বাষ্পায়নের নির্ভরশীলতা এটা মুখস্থ করব। লাইন কেটে গেলে জয়েন করবা, আজকে পুরাটা এটা শেষ করে দিব। পুরাটা শেষ বলতে তো শেষে। এরপর আছে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ। তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বলে। দেখো কি বলছে, তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? যে কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস, 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে তাপ ধারণ ক্ষমতা বলে। আমি মনে করি কোন বস্তুর তাপমাত্রা ডেল্টা টি বাড়াতে প্রয়োজন তাপ হচ্ছে কিউ। 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে লাগবে কত? কিউ বাই ডেল্টা টি। তাহলে সুতরাং তাপ ধারণ ক্ষমতা সি দ্বারা প্রকাশ করে, সি ইকুয়াল টু কিউ বাই ডেল্টা টি। এবার এটার এককটা কি? তাপের একক হচ্ছে জুল আর তাপমাত্রা তাপের একক জুল, আর তাপের একক জুল, তাপমাত্রা একক হচ্ছে কি? কেলভিন। এটা গেছে আপেক্ষিক তাপ। এবার আছে এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। এবার আপেক্ষিক তাপ কাকে বলে? আপেক্ষিক তাপ হচ্ছে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা, 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। আবার বলি আপেক্ষিক তাপ কাকে বলে? 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। তাহলে মনে করি m কেজি ভরের বস্তুর তাপমাত্রা ডেল্টা টি বাড়াতে কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন হবে কিউ বাই এম ডেল্টা টি। এটাই হচ্ছে আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস ইকুয়াল কিউ বাই এম ডেল্টা টি। তোমাদের বইয়ে লিখছে কিউ বাই এম T2 মাইনাস T1। এটার একক, তাপের একক জুল, ভরের একক কেজি, নিচে আছে দিকে ইনভার্স, তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। এরপরে প্রশ্ন হচ্ছে কি, এস ও সি এর মধ্যে সম্পর্ক। দুটোটার এইভাবে সূত্র লিখবা, বাংলা কথা সংজ্ঞা দিয়ে সূত্র লিখবা, একক লেখা লাগবে না, সংজ্ঞা দিয়ে সূত্র লিখবা। লেখার পরে এখানে আসো, কি লেখা যায়? ওই যে এস
সমান সমান পাইছি আমরা কিউ বাই এম ডেল্টা টি এবার আসো আমরা ওই যে তাপ ইয়াটা আপেক্ষিক তাপের এটা আলাদা করে ফেলি আপেক্ষিক তাপের ওটা যদি আলাদা করে ফেলি তারপর হয় এইটা যে কিউ বাই ডেল্টা টি এবার এটার মান কিউ বাই ডেল্টা টি এর মান হচ্ছে সি সি বসাবো এম তাহলে এটা হয় এটা কি 1 কেজি ভরের বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে আপেক্ষিক তাপ বলে তাহলে তাপ ধারণ ক্ষমতার সাহায্যে যদি আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞা দিতে যাই তাহলে কি হলো 1 কেজি ভরের বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে এটা হচ্ছে সম্পর্ক এটাকে আবার সি ইকুয়াল লেখা যায় এমএস এই সূত্রটা থেকে আরেকটা সূত্র হয় আপেক্ষিক তাপের থেকে আরেকটা সূত্র হইছে কিউ ইকুয়াল এমএস T2 মাইনাস T1 এটাকে বলা হয় গৃহীত তাপ গৃহীত বা বর্ধিত তাপ এই হইছে আপেক্ষিক তাপ এর মধ্যে লেখা 14 গোষ্ঠীর লেখা হইছে আর জয়েন করা লাগবে না তোমরা এক কাজ করবা এই অধ্যায়ের পুরাটা সংক্ষিপ্ত প্রশ্ন আর পুরাটা আগামী 5 মিনিটে পড়িয়ে আসবা আর সবাই তো মনে হয় পরীক্ষার নোটিশটা পাইছো যে স্যারের পরীক্ষা নিব 5 তারিখ থেকে ওইটা অন্যদেরকে বলবা যারা পরীক্ষা দিবে আর পুরো বই হ্যাঁ পুরো বই না শুধু সিলেবাস স্কুলের সিলেবাসটা বুঝি না পুরো বই নাকি শুধু স্কুলের সিলেবাসটা আরে না আমি তো বলছি আগামী মাসের 5 তারিখে থেকে তোমাদের সিকিউরিটি রাখ পর্যন্ত স্যারের পরীক্ষা নিব ওইটার মধ্যে সিলেবাস কিসে সিলেবাস পরীক্ষা স্কুলের পরীক্ষা না আমার পরীক্ষা